সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে রমজান আমাদের কাছ থেকে এসে চলে যাওয়ার পথে। রমজানের রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে গেল। এখন শুরু হলো ইতকুম মিনান নার তথা দুজক থেকে পরিত্রাণের সময়। আর এই শেষ 10 দিনের মধ্যে এত গুরুত্বপূর্ণ সময় যে হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠতম একটি রজনী রয়েছে লাইলাতুল কদর। রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদরকে আমরা খুঁজতে হয় এবং সেটাকে পেয়ে তার যথার্থতা আমরা পালন করতে পারলে একজন মানুষের জীবন সার্থক হয়ে যায়। আমরা যেন সেগুলি করতে পারি, সেই লাইলাতুল কদরের আমরা যেন সব কিছু আদায় করতে পারি, রোজা রাখতে পারি, তাতে যেন আমাদের কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভযাত্রা। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় করে দিই। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোস্তফা নবী, সহযোগী অধ্যাপক, ইউনানি ফ্যাকাল্টি, মেডিকেল ফ্যাকাল্টি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং বাদিকে আছেন ডাক্তার ইকবাল হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার, হামদর্দ টাঙ্গাইল। আপনাদের দুজনকেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা সাধারণত রোজার প্রথমেও ঘটতে পারে, মাঝখানেও ঘটতে পারে, শেষে যে কোনো সময় ঘটতে পারে। আসলে সে বিষয়টা হলো ডিসপেপসিয়া। এই ডিসপেপসিয়া বিষয়টা নিয়ে আমরা রোজাদার ভাই বোনদের সচেতনতার জন্য কিভাবে এটা থেকে রক্ষা পাবেন এবং কিভাবে ডিসপেপসিয়া হয়ে গেলে তারা এটা থেকে পরিত্রাণ পাবেন, তারা সঠিকভাবে রোজা পালন করতে পারেন, এই ব্যাপারে আমরা আপনাদের পরামর্শ চাচ্ছি। আমি প্রথমেই ডাক্তার মোস্তফা নবী স্যারকে একটু জানতে চাচ্ছি, আপনি স্যার বলবেন যে ডিসপেপসিয়া কিভাবে এটা হওয়ার পসিবিলিটি কেমনে? জি, ধন্যবাদ। আসলে ডিসপেপসিয়া এমন একটা অসুবিধা যেটা আসলে একটা রোগের পর্যায়ে পড়ে না, হয়তো অন্য কোনো কারণের জন্য কিন্তু এটা হয়ে থাকে। কন্ডিশন, হ্যাঁ, এমন একটা কন্ডিশন যে কন্ডিশনের আড়ালে অন্য কোনো কারণ জড়িয়ে থাকে। যেমন একটা খাদ্যবস্তু খাওয়ার পর সেটা সঠিক মতো ছোট ছোট টুকরা হয়ে একদম এমন একটা পর্যায়ে যাবে যখন সেটা অ্যাবজর্পশন বা শোষণ হতে পারবে রক্তে। তার আগে আবার তার এনজাইম বা জারক রস নামক একটা জিনিস আছে, এটার দ্বারা কিন্তু ভাঙতে হবে কেমিক্যালি। কিন্তু যদি এমন একটা অবস্থা দাঁড়ায় যে আমাদের অন্ত্রনালীর যে অংশগুলোতে খাদ্যবস্তু ঢুকবে এবং এই কার্য প্রক্রিয়াটা চলবে, সেখানে যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে আমাদের এটা অসুবিধা হতে পারে। তখন দেখা যাবে পেটে গ্যাস হবে, হয়তো পেটটা ভার বোধ হবে এবং দেখা যাবে বমি বমি ভাব হবে। আবার এটা ঠিক আছে, কিন্তু কোনো না কোনো কারণে ব্যক্তিগত অভ্যাস বা লাইফস্টাইল অথবা আমাদের এই যে রমজানের সময় যে সাময়িকভাবে এক মাসে আমাদের যে মানে খাওয়ার অভ্যাসের পরিবর্তন হয়, এই সময় দেখা যায় অন্ত্রনালীর যে স্বাভাবিক মোটিলিটি বা তার যে নড়াচড়া এটা একটু পরিবর্তন হয়, তার জন্য এটা হতে পারে। তো এইগুলোর সাথে আমরা খাদ্যের পরিমাণ এবং খাদ্যের গুণাগুণ বিচার করে আমাদের সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে যে কোন জিনিসটা কোন একজন লোকের জন্য অস্বাভাবিক হতে পারে, যে একটু কাঁচা শসা অথবা তার দুগ্ধজাত দ্রব্য এটা আগের থেকেই তার জন্য সহনশীল ছিল না, তাহলে রমজানের সময় এটাকে একটু খুব সাবধানতা সহকারে খেতে হবে। আর খাওয়ার মাঝে অনেক সময় দেখা যায় আমরা রিচ ফুডগুলো একটু পরিমাণে বেশি খেয়ে ফেলি, কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের অন্ত্রনালীতে এই হজম প্রক্রিয়াটা এটা একটা সিস্টেম। এটার উপরে জবরদস্তি করলে তো অনেকগুলো পরিমাণ বাড়িয়ে দিলে তো সেটা গ্রহণ করতে পারবে না। আর সময়ও একটা বড় ফ্যাক্টর। আমাদের এই রমজানের সময় আমরা একবার ইফতারি করার পর অতি শীঘ্রই আরেকবার খাবার গ্রহণ করে থাকি, অনেক সময় ভুল হয়ে যায়, পরিমাণে বেশি খেয়ে ফেলি, এরপর আমরা আবার ইবাদতে মশগুল হই। প্রকৃতপক্ষে স্যার ইফতারিটা হওয়া উচিত ছিল ব্রেকফাস্ট বা নাস্তার সমতুল্য। জি অল্প, কিন্তু আমরা সেগুলো করি না। এইগুলোতে আমাদের খেয়াল করতে হবে, সাবধান হতে হবে, আর ব্যক্তিগত অভ্যাস যেগুলো আছে সেই ব্যাপারে সচেতন হতে হবে। আর আমাদের কিছু কিছু ওষুধ আছে যে এই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা ব্যবহার করতে পারি। হামদর্দের তরফ থেকে এগুলো আমাদের সত্যি সত্যি আসলে সুন্দর কাজ করে। স্যার ধন্যবাদ। আমরা ওষুধ সম্পর্কে আমরা আলোচনায় আসবো পরে। আমরা এখন আমি জানতে চাচ্ছি ডাক্তার ইকবাল হোসেন, আপনি আমাকে বলবেন যে ডিসপেপসিয়া এটার যে কন্ডিশনটা তৈরি হয়,
এটা তৈরি হলে আসলে এটার সাইন সিমটম কি ধরনের হবে, যে মানুষ সবাই বুঝতে পারবে যে আসলে আমার হজমে গন্ডগোল হচ্ছে, এটা কি ধরনের লক্ষণ প্রকাশ করে, এই ব্যাপারে একটু বলুন। লক্ষণের মধ্যে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়, কিন্তু তার আগে একটা জিনিস, যে স্যার যে বললেন যে ডিসপেপসিয়া, এটার কিন্তু বিভিন্ন কারণ আছে, কারণে হয়ে থাকে। বিশেষ করে যে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম দুর্বলতার কারণে, বা এটার সাথে রিলেটেড যে স্যার যে খাদ্যের একটা বিশেষ ব্যাপারটা যে বললো, হ্যাঁ, সেটা এটার সাথে জড়িত আছে। তাই নানাবিধ সমস্যার কারণে, পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যার কারণে এই ডিসপেপসিয়াটা হয়ে থাকে। তারপরে আরো কিছু যেমনই আছে, পেপটিক আলসার হলেও হতে পারে, ঠিক আছে। তারপর গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, ঠিক আছে। স্যার আসলে এটার ব্যাপারে বলছেন যে লস অফ ফ্যাক্টর, এটা একটা কন্ডিশন, হ্যাঁ, অনেক ফ্যাক্টর এর সাথে জড়িত আছে। তো কিডনির রেনাল ফেলিউরের কারণে হতে পারে, ঠিক আছে। আসলে এটার সাইন সিম্পটমটা দ্বারা আমরা কিভাবে বুঝবো? অনেক সময় খাদ্যের অংশ মানে স্পষ্ট দেখা যায়, মলের সাথে যায়, সেটাও যায়। তা এটা যেটা আসতেছে, যে এরপর এই সমস্ত কারণে হতে পারে, বিভিন্ন কারণে। এখন যে সিম্পটম, যে পেটটা দেখা যাচ্ছে ভার ভার বোধ লাগতেছে, পেটটা ভারী ভারী লাগতেছে, পায়খানায় গেলেও যে ক্লিয়ার হচ্ছে না, অল্প খাইলে পরে দেখা যাচ্ছে যে পেটটা ভরে যাচ্ছে। জি জি। তো এই যে বিভিন্ন সিম্পটম গুলো, এবং অনেক সময় দেখা যায় যে তার ওই চুকা ঢেকুরও আসতেছে, অজীর্ণতার কারণে আবার পাতলা পায়খানা হতে পারে, আবার অনেক সময় হ্যাঁ পাতলা পায়খানা বা ডিসেন্ট্রিও হতে পারে, ঠিক আছে। বিশেষ করে পাতলা পায়খানাটাই বেশি হয়, বা অনেক সময় ডায়রিয়াও হয়ে যায়, ঠিক আছে। তো এই বিভিন্ন লক্ষণগুলো যখন সে দেখবে, যে তার অরুচি, খাইতে পারতেছে না, অল্প খেলে পেট ভরে যাচ্ছে, পেট ভারী ভারী লাগতেছে, অস্বস্তি বোধ করতেছে, অর্থাৎ কমফোর্টেবল, যে আরাম স্বস্তিদায়ক এরকম কিছু মনে করতেছে না, তো এইসব লক্ষণগুলো তার প্রকাশ পাবে ডিসপেপসিয়ার ক্ষেত্রে। আচ্ছা, খাবারে তার রুচিও থাকবে না, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে স্যার। আমি আবার একটু জানতে চাচ্ছিলাম যে ডিসপেপসিয়া, এটা যাদের হয়, এটা তারা কি ধরনের, কোন ধরনের কমপ্লিকেশন বা জটিল কোনো বিষয়ের সাথে তারা জড়িত হয়ে যেতে পারে কিনা, অসাবধান থাকে? হ্যাঁ, পরবর্তী সময় দেখা যায় যে এই অভ্যাসটা আস্তে আস্তে বেড়ে গিয়ে তার আরেকটা রোগ আছে, অনেকটাই হতে পারে, তার মধ্যে বেশিরভাগ সময় আমরা যেটা দেখে থাকি হয়ে যায়, তার নাম হলো ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। এটা হয়ে গেলে তার দ্রুত হারে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে, তার একটা অসুখ থেকে আরেকটা অসুখ হয়ে যায়। জি স্যার, তাহলে এটার প্রিভেনশন হিসেবে, প্রিভেন্টিভ হিসেবে আমরা কি চিন্তা করতে পারি এটা থেকে বাঁচার? সবচেয়ে বড় কথা হলো যে কারণের জন্য ডিসপেপসিয়াটা হচ্ছে, সেই কারণটা চিন্তা ভাবনা করে আমাদের চিকিৎসক সমাজ এখন যেটা আমরা চাচ্ছি, এবং হামদর্দ যেটা তুলে ধরতেছে, সেটা হলো যে রোগ ভালো করার জন্য শুধু ওষুধই যথেষ্ট নয়, ওষুধের পাশাপাশি মানে রোগীর সাথে কথাবার্তা বলে, হিস্ট্রি নিয়ে, তার লাইফস্টাইল জেনে তাকে এমন একটা প্যাকেজ দিতে হবে যাতে সে নিজেই তার রোগ নিরাময়ের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এটা আমাদের হামদর্দের হোলিস্টিক চিকিৎসার একটা বিরাট বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো সেই হিসেবে যদি আমরা রোগীদেরকে প্রথম থেকেই বোঝাতে সক্ষম হই যে যেহেতু আপনার অন্যান্য কোনো পরীক্ষা নিরীক্ষা দ্বারা অন্ত্রনালীতে কোনো অসুবিধা পাওয়া যায়নি, তারপরেও আপনার লাইফস্টাইলটা এরকম যে অনেক রাত্রে আপনি শোয়ান করতেছেন, এক্সাম্পল দিয়ে বলতেছি, সকালে উঠতে আপনি অনেক বিলম্ব করতেছেন, এই জিনিসটাকে আপনি একটু কারেকশনে আনেন, আর আপনাকে কিছু চিকিৎসা আমরা দিয়ে দিই। তো সেই চিকিৎসা দেওয়ার পর তার পায়খানাটা সকালে উঠলে যদি সে ক্লিয়ার হয়ে যায়, তখন তার এই কমপ্লেন গুলো আর থাকবে না যে আমার এরকম টক ঢেকুর উঠতেছে, দুর্গন্ধযুক্ত আসতেছে, পেটটা ভার ভার বোধ হচ্ছে, খাবার রুচি থাকতেছে না, অর্থাৎ ডিসপেপসিয়া তার আস্তে আস্তে চলে যাবে শুধু লাইফস্টাইল কারেকশনের কারণে। অতএব এটার আসলে মূল রহস্য কোথায়, কারণটা কোথায় জড়িত, সেই চিন্তা করে তাকে ওই বিষয়ক পরামর্শ দেওয়া লাগবে। হতে পারে লিভারের কোনো অসুবিধার কারণে, হতে পারে মানসিক দুশ্চিন্তার কারণে। জি, ধন্যবাদ আপনাকে স্যার। ডাক্তার ইকবাল হোসেন, আপনি বলবেন যে আসলে ওর যে প্রিভেন্টিভ যে বিষয়ের উপরে স্যার যে আলোচনা করলেন, এই নিয়মগুলি মেনে চলার পাশাপাশি আপনি কি মনে করেন যে এমন কোনো বিষয়, হামদর্দের এমন কোনো কোমল পানীয় বা এমন কোনো বিষয় আছে যেটা গ্রহণ করলে আসলে এটা হওয়ার সম্ভাবনাটাই অনেকটা কমে যাবে এরকম? যেমন হামদর্দের একটা পানীয় আছে যে বিশ্বের মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড পানীয়, সেটা হতেছে রু আফজা। সারা পৃথিবীতেই চলে, বিশেষ করে এই আমাদের এশিয়া মহাদেশে খুব বেশি চলে, কিন্তু সারা পৃথিবীতেই চলে। তো এই রু আফজাটার মধ্যে আছে যেমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে, 27টা উপাদান, তার মধ্যে 2টা উপাদান বলতেছি
যে যেমন আনারস আছে একটা উপাদান, এটা ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাস আমরা এটা সারা বছর যদি খাই এই রুয়াবজাটা, তাহলে দেখা যায় আমরা সারা বছরই সুস্থ থাকি। জি, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনায় আবার ফিরে আসব, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। সময় হলো বিজ্ঞাপন বিরতির। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আবার যাচ্ছি মূল আলোচনায়। জি, আপনি বলছিলেন ডাক্তার ইকবাল হোসেন যে রুহ আফজা এটা যদি প্রতিনিয়ত কেউ সেবন করে তাহলে আপনার তার এই ডিসপেপসিয়ার মতো ডিজিজ হওয়ার সম্ভাবনাটাই অনেক সময় থাকে না। এই ব্যাপারে আপনার এটা কি কি উপাদান, যে উপাদানগুলির ব্যাপারে কাজ করে একটু দর্শক শ্রোতাদের জন্য বুঝায় বলবেন কি? রুহাবজাকে আমরা সাধারণত অনেক কেন জিজ্ঞেস করলাম, সাধারণত অনেকেই মনে করে থাকি এটা শুধু একটা পানীয়, একটা শরবত, কিন্তু এটার মধ্যে যে কোনো খাদ্য মানে মানে মলিকুল বা খাদ্যের পূরণ করার মতো বিষয়, হ্যাঁ, পুষ্টি এটার মধ্যে রয়েছে, বা এটার মধ্যে যে আপনার ঔষধি গুণও রয়েছে, খাদ্য গুণ এবং ঔষধি গুণ সম্পন্ন, এই বিষয়টা অনেকেই আমরা জানি না। সেই জন্য আপনাকে একটু বুঝাই বলবেন যে এটা কেন, কোন ঔষধি গুণ সম্পন্ন উপাদানের কারণে আসলে এটা আপনার ডিসপেপসিয়ার মতো জিনিসকে প্রতিহত করবে, হতে দিবে না, একটু বুঝাই। তো আসলে যে আমরা যেটা বললাম রুয়াবজার মধ্যে হচ্ছে যে 4টি গুরুত্বপূর্ণ ফুল আছে, যেমন গোলাপ ফুল আছে, কেওড়া ফুল আছে, লেবু ফুল আছে, ঠিক আছে, এরকম 4টা গুরুত্বপূর্ণ ফুল আছে। ঠিক ফল আছে, যেমন অনেকগুলো ফল আছে, তোর মধ্যে ধরেন আনারস আছে, কমলা আছে, মাল্টা আছে, ডালিম আছে, আনার আর কি আমরা যেটাকে বলি, আমরা স্বাভাবিকভাবে যেটাকে ডালিম বলে চিনি, তো আনার আছে, এর কলা আছে, নাশপাতি আছে, এরকম বিভিন্ন ফল দিয়ে ঔষধি যে উপাদানগুলি আছে, উপাদানগুলি আছে। তারপর আছে আলু বোখারা আছে, ঠিক আছে। আবার এটার মধ্যে আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমানুপাতিক মিশ্রণ, যেটা গ্রহণ করার ফলে যে বিশেষ করে রমজানে আমাদের অনেকেরই ধারণা আছে যে রুয়াবজা একটা পানীয়, এটা মিষ্টি, এটা ডায়াবেটিস রোগীরা রুয়াবজা খেতে পারবে না, কিন্তু এটা আসলে একদম ভুল ধারণা। রমজানে রোজার মধ্যে বিশেষ করে রমজানে বলবো রুয়াবজা ডায়াবেটিস রোগীরা, টাইপ 2 ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারে। যে ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরে আসছি। ডাক্তার মোস্তফা নবী স্যার, আপনি একটু আমাকে বলবেন যে ওই যে বিষয়টা ওখানে আলোচনা হয়েছে, রুহাবজার মধ্যে পুদিনা একটা উপাদান আছে, যে উপাদানটা আসলে ডিসপেপসিয়া বা আসলে অজীর্ণের জন্য এককভাবে বিশেষ কার্যকরী, এটার ব্যাপারে স্যার একটু বলে বলেন। হ্যাঁ, এটা এমন কিছু কিছু ওষুধ বাজারে এসেছে যেগুলো শুধু পুদিনা থেকে, শুধু পুদিনা দ্বারা তৈরি হয়, এবং সেগুলো দিয়ে দেখা গেছে যে আসলে এটাতে অনেক উপকার হয়, এবং সেই উপকারের সাথে যদি অন্য কোনো কিছু অসুবিধা থাকে তাহলে সেটার সাথে অন্য কোনো ওষুধ সঙ্গে দিলে পরে কার্যকারিতাটা অনেক বেশি হয়। জি, তাহলে এই ক্ষেত্রে স্যার ডিসপেপসিয়ার ক্ষেত্রে যে মানুষ যদি আলাদাভাবে অনেকগুলি উপাদান নেওয়া বা অনেক ওষুধ খেতে হয়, আসলে একটা রুহাবজা যদি সঠিকভাবে সে খায়, নিয়ম মতো চলে বা খায়, তাহলে সে এটার থেকে বাঁচতে পারে খুব সহজে। হ্যাঁ, তার সাথে আমি বলবো যে এই ক্ষেত্রে হামদর্দ আসলে ভাগ ভাগ করে সুন্দর করে এমন কতগুলো জিনিস তৈরি করেছে যেগুলো আমাদের মূল থিম, যেটা যে খাদ্যই ঔষধ, ঔষধি খাদ্য, মূল কথাগুলোর মধ্যে একটা। তো সেখানে কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে থাকলেও তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ইন্টারাকশন হয় না। যেমন এলোপ্যাথিক ওষুধে অনেক সময় ড্রাগ ইন্টারাকশন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেমন একটা ওষুধ আছে যেটা আমরা ডিসপেপসিয়াতে ব্যবহার করতে পারি, সেটা হলো জাওয়ারেশ আমলা। যখন আমরা দেখবো তার হাইপার অ্যাসিডিটি আছে, পেপটিক আলসারের মতো কিছু আছে, তখন ওই রোগের জন্য কাজ করবে, প্লাস এই জন্য, এই ডিসপেপসিয়ার জন্য কাজ, একই সাথে সবই তার আরাম হয়ে যাবে। আবার যদি রোগীর কমপ্লেন এটাই থাকে যে সে শুধু চাচ্ছে তার পেটটা ভার বোধ কমে যাক, তার পায়খানা ক্লিয়ার হোক, খাওয়া রুচি হোক, এইটাই তার বড় লক্ষণ যদি হয়, তাহলে তার মূল কারণটা কোথায় সেই অনুযায়ী তাকে সচেতন করা, প্লাস তাকে আমাদের কিছু কিছু এরকম ধরনের গুরুত্বপূর্ণ রোগী আমরা আছে যে তাকে আমরা দিয়ে দেখেছি যে আমাদের যে ওই জাওয়ারেশ কমুনি নামে একটা ওষুধ আছে, এই ওষুধটা রাতে একবার শুধু একটা ডোজ দিলে পরে, আর সারাদিন তাকে, রোজার দিনে তো সারাদিন দেওয়া যাবে না, সকালের দিক দিয়ে অন্য ওষুধ দিয়ে দিলে যেটা তার পেপটিক আলসার বা অন্য লক্ষণের উপর কাজ করবে, কার্মিনা গ্যাস থাকলে পরে,
দেখা যায় যে সে খুব খুশি হয়ে যায়, তার ওই ডিসপেপসিয়া ভালো হয়ে গেল, একই সাথে তার যে আসল মূল সমস্যাটা পেটটা খালি হচ্ছিল না এটাও হয়ে গেল। তো এরকম একটু ব্যথা থাকলে আমরা জাওয়ারেশ 20 বসা একই ধরনেরই আমাদের কিন্তু বুঝতে হবে যে আসলে চিকিৎসাটা একটা আর্ট। এটা কিন্তু আমরা আসলে কোনো গদ বা কোনো ফর্মুলা না যে এলোপ্যাথিক ওষুধের মতো আমরা একটা রোগীর জন্য শুধু একটা গদই ব্যবহার করব। রোগী অনুপাতে ইট ভেরিজ ম্যান টু ম্যান, ইট ভেরিজ পেশেন্ট টু পেশেন্ট। তার লক্ষণ ভিত্তিক চিন্তা ভাবনা করে আমাদের ওষুধগুলো ভিন্ন ভিন্ন হবে। অনেক ওষুধ আছে। জি, এটাই আমাদের আসলে কিন্তু এই হামদর্দের হোলিস্টিক চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে আপনি জাওয়ারেশে কমনির কথা বলছেন, বিষ বাছার কথা বলছেন, এখানে তো স্যার জাওয়ারেশে জালিনুস আসতে পারে, এবং এটা একেবারে মানুষের জীবনী শক্তি সহ বাড়িয়ে তোলে। আর কিছু ডিস্টিলেশন মানে আরো ব্যবহার হয়, যদি দেখা যায় যে শুধুমাত্র ওই সিরাপ কার্মিনা বা ট্যাবলেট কার্মিনা দেওয়ার পর কাজ হয়ে সারতেছে না, তার সাথে আমরা সহযোগী জৈন আরক দিলে সুন্দর রেজাল্ট হয়। জি, আমি ডাক্তার ইকবাল হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি হামদর্দের এই ডিসপেপসিয়ার জন্য বা বদহজম বলেন বা অজীর্ণ বলেন, এর জন্য কি কি প্রসিদ্ধ ওষুধগুলি আছে? একটু শর্টকাট, আপনার খুব শর্ট সময় বলতে হবে। যেমন প্রসিদ্ধ ওষুধের মধ্যে আমাদের নিউলি যেটা আসছে হামদর্দের অরেঞ্জিন সিরাপ, সিরাপটা এটা 2 চামচ করে দিনে 3 বার, অথবা রোজার মধ্যে 2 চামচ করে দেবে। আরেকটা সিরাপ তো এটা সবাই জানে, রোয়াবজা শরবতের সাথে মিশিয়ে খেতে পারবে। আবার কার্মিনা আমরা খেতে পারি, কার্মিনা ট্যাবলেট বা সিরাপ যেটাই হোক, এটাও খুবই কার্যকরী ভূমিকা রাখবে। তাছাড়া যেমন আপনারা ওই যে বললেন যে জাওয়ারিশে জালিনুস খুবই একটা ভালো জিনিস, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর যদি কারো কোনো জটিল সমস্যা দেখা দেয়, আমাদের হামদর্দের 258টা সারা বাংলাদেশে শাখা আছে, ওইখানে চিকিৎসক নিয়োজিত আছে, ওইখানে আসলে পরে বিস্তারিত শুনে তার সঠিক সমস্যার সমাধানের চেষ্টা করব। যে স্যারের কথা যে জিনিসটা বোঝা গেল যে আসলে এই বিষয়ে লট অফ মেডিসিন আছে এবং এটা ব্যক্তি বিশেষে তার মেডিসিন চয়েস করার মতো সুযোগ আপনাদের রয়ে গেছে। আসলে যাই হোক, ধন্যবাদ আপনাদের দুজনকেই মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে আপনাদের সামনে যে সমস্ত কথা আলোচনা করা হয়েছে তার থেকে বেরিয়ে আসছে অনেক ওষুধ হামদর্দের রয়েছে। হামদর্দের বিভিন্ন স্বর্গীয় পানীয়, রুয়াবজা এবং আরও অন্যান্য বিষয় আছে যা এই ডিসপেপসিয়া বা বদহজম থেকে বাঁচাতে পারে। এই আলোচনা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে। আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে, নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।